হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের? তো তোমাদের জন্য আবারও নতুন একটা গল্প নিয়ে চলে আসছি। তো আজকের গল্পটার নাম হলো চন্দ্রমল্লিকা। তো আর বেশি দেরি না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। রুদ্রজিৎ চক্রবর্তী যখন কলকাতা থেকে রওনা দিল তখন ছিল বর্ষা ভরা রাত। চারপাশে কুয়াশার চাদর, মাঝে মাঝে বাজ পড়ছে। আরো অদ্ভুত একটা ঠান্ডা বাতাস জানালার কাছে ঢোকা দিচ্ছে, যেন কারো অদৃশ্য আঙুল। সে ভাবতেও পারেনি মামা বাড়ি, সেই জমিদার বাড়ি যা সে শেষবার এসেছিল 10 বছর আগে, আজ এতটা বদলে যাবে। বাস থেকে নামতেই গ্রামের রাস্তা যেন নিঃসঙ্গ। কাদার রাস্তা, দুপাশে ঘন বন, শুধুই ব্যাঙের ডাক আর মাঝে মাঝে অচেনা পাখি চিৎকার। লোকজন কম, দোকানপাট প্রায় সব বন্ধ। এক বৃদ্ধা বলল, বাড়িটার দিকে যাচ্ছে বাবু? রুদ্রজিৎ মাথা নাড়ল। মামা বাড়ি, আজ রাতে থাকবো। বৃদ্ধ হঠাৎ থেমে গেল, তার কণ্ঠ নেমে গেল অনেক নিচে। তবে পিছন ফিরে তাকিও না, একবারও না। চন্দ্রমল্লিকা বাড়ি একসময় ছিল রমরমা জমিদার বাড়ি। এখন সেটি যেন সময়ের ভিতরে আটকে থাকা কোনো অভিশপ্ত দুর্গ। চারপাশে চারপাশে কাটা তারের বেড়া, জঙ্গল তার গায়ে হামলে পড়ছে, জানালাগুলো কালো হয়ে আছে। রুদ্রজিৎ ঘরে ঢুকতেই বুঝতে পারলো কেমন একটা গন্ধ। পুরনো ধুলো তার ভিতরে দিয়ে মিশিয়ে আছে হালকা আতরের ঘ্রাণ, যেন কেউ এইমাত্র এখান দিয়ে হেঁটে গেছে। বাড়ির তত্ত্বাবধায়ক ছিলেন মহিমা কাকু, একা থাকেন এখানে। তিনি বললেন, রাত্রি আসার আগে দরজা জানালা সব বন্ধ করে দিও। কিছু দেখলে ডাক শুনলেও দরজা খুলো না। রুদ্র হাসলো, ভূতের ভয় করেন আপনি? কাকু আর কিছু বললেন না, শুধু একবার তাকালেন। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা রুদ্রের গায়ের চামড়া কাটা দিল। রাত প্রায় 11টা। হঠাৎ বাইরের উঠানে এক ঝলক সাদা কাপড় ওনার মতো মনে হলো। রুদ্রজিৎ জানলা দিয়ে তাকালো, কেউ নেই, তবে বাতাস একটা গন্ধ ভেসে এলো চন্দ্রমল্লিকার। মুহূর্ত পেরাতেই সিঁড়ির নিচে কারো পায়ের শব্দ। ধীর ধাপে সে নামলো নিচে। একটা হ্যারিকেন জ্বলছে ঘরের কোণে। তখন ওই দরজার কাছে দেখলো মেয়েটিকে। সে দাঁড়িয়ে আছে, চুল ভিজে, চোখে যেন 100 বছরের ক্লান্তি। পরনে সাদা শাড়ি, কিন্তু চোখ দুটো জীবন্ত। একটা হাসি দিয়ে বলল, এতদিন পরে ফিরে রুদ্র। রুদ্র আটকে উঠলো, তুমি কে? মেয়েটি আর কিছু বলল না, কেবল ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল আলো আধারের ভিতরে। রুদ্রজিৎ সারা রাত ঘুমাতে পারলো না। বারবার মনে পড়ে যাচ্ছিল সেই মেয়েটির মুখ, যেন সে কোনো স্বপ্ন নয়, বরং বাস্তবে থেকেও বেশি স্পষ্ট। ভোরের আলো ছড়িয়ে পড়তেই সে নেমে এলো পুরনো লাইব্রেরি ঘরে, যেখানে জমিদারকারের বই, কাগজপত্র, চিঠিপত্র রাখা ছিল। একটা পোকায় কাটা পুরনো খাম চোখে পড়ল। খামে লেখা, রুদ্রর জন্য, তারিখ 1952 সালের 13ই আশ্বিন। সে ধীরে ধীরে চিঠিটা খুলল। তার ভিতরে যা লেখা ছিল তাতে তার গলা শুকিয়ে গেল। তুমি যখন এই চিঠিটা পড়ছো তখন হয়তো আমি আর নেই, কিন্তু আমার অপেক্ষা শেষ হয়নি। চাঁদের রাতে তুমি যদি পিছনে তাকাও, আমি থাকবো ঠিক তোমার পিছনে। আমার নাম ছিল চন্দ্রমল্লিকা। রুদ্রর হাত কাঁপতে লাগলো। সে তাড়াতাড়ি দরজার দিকে ফিরল, কিন্তু মনে পড়ে গেল মহিমা কাকুর কথা, পেছনে তাকিয়েও না। সে দাঁড়িয়ে থাকলো, নিঃশ্বাস বন্ধ করে। ঠিক তখন ঘাড়ের কাছে কেউ ফিসফিস করে বলল, তুমি আবার এসেছো? আমার কি হবে এবার? বিকেলে রুদ্রজিৎ গেল গ্রামের মন্দির পুরোহিতের কাছে। নাম কালীচরণ, বয়স 80 ছুঁই ছুঁই, কিন্তু চোখ দুটো তীক্ষ্ণ। রুদ্র বলল, চন্দ্রমল্লিকার নামে কাউকে চিনেন? পুরোহিত থেমে গেল। দীর্ঘ নীরবতার পর বললেন, চেনা তো নয়, ভুলতে পারিনি। জমিদার দেবদত্ত রায়ের একমাত্র কন্যা ছিল চন্দ্রমল্লিকা। তার রূপ ছিল অদ্ভুত, যেন শর্তের ভোর, কিন্তু তার সাথে ভালোবাসা হয়েছিল এক নাট্যকর ছেলের। জমিদার সে প্রেম মেনে নেয়নি। রুদ্র চুপ করে শুনছিল। তাকে মেরে পুড়িয়ে ডুবিয়ে দেয়। তখন থেকে বাড়িতে রাত হলে একটা গান শোনা যেত, চন্দ্রমল্লিকার গান। চন্দ্রমল্লিকা গান গাইতো, কাঁদতো। একদিন জমিদারও নিখোঁজ হয়ে গেলেন। রুদ্র ধীরে বলল, তারপর তারপর কেউ যদি সেই বাড়িতে গিয়ে রাতে পেছনে ফিরে তাকায়, সে আর ফেরে না। সেই রাতে পূর্ণিমা ছাদে উঠেই রুদ্রের মনে হলো যেন কেউ তাকে রাখুক চেনা কণ্ঠ। সেই ছাদের কিনারায় গিয়ে দাঁড়ালো। চাঁদের আলোয় নিচে বাগানের দাঁড়িয়ে সেই মেয়েটি, চন্দ্রমল্লিকা। সে এবার আর পালালো না, বরং হাত বাড়িয়ে বলল, এসো, এতদিন পর আমায় চিনতে পারো? এতদিন পর আমায় চিনতে পারো না? রুদ্র বলল, তুমি কি মানুষ? চন্দ্রমল্লিকা হাসলো, চোখে জল টলটল করছে। ভালোবাসি কখনো মরে দেয় রুদ্র? আমি প্রতীক্ষায় ছিলাম শুধু তোমার জন্য। রুদ্র ধীরে ধীরে নিচে নামতে লাগলো। রুদ্র তাকে অনুসরণ করলো বাগানের দিকে। চাঁদের আলোয় ফুল ফুটে আছে, অথচ বাতাস যেন থমকে গেছে। চন্দ্রমল্লিকা বলল, আমার ঘরটা দেখবে? সে বাড়ির পিছনে একটা ছোট্ট ঘরের দিকে গেল। দরজা খোলাই ছিল। ঘরে ঢুকেই রুদ্র দেখলো পুরনো এক আয়না, ছেঁড়া কাঁথা আর একখানি সাদা শাড়ি রাখা। চন্দ্রমল্লিকা আয়নার সামনেই দাঁড়ালো। রুদ্র দেখলো আয়নায় তার প্রতিচ্ছবি নেই। সে চমকে উঠল। চন্দ্রমল্লিকা বলল, তুমি কথা দিয়েছিলে একদিন আমায় নিয়ে যাবে, মনে আছে? রুদ্র কাঁপতে কাঁপতে বলল, আমি তো কখনো। মেয়েটি এগিয়ে এসে বলল, তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। রুদ্র পালাতে চাইল। সে দৌড়ে বেরিয়ে এলো ঘর থেকে। পিছনে শোনা গেল তার শ্বাসের শব্দ, না, হয়তো অন্য কারো। সেই ছুটতে ছুটতে ছাদে উঠে এলো। আর তখনই একটা কান্নার আওয়াজ। পেছনে তাকিও না। মনে পড়ে গেল সাবধান বাণী, কিন্তু কে যেন হাত ছুঁয়ে দিল
তার ঘাড়ে, আর সে তাকিয়ে ফেললো। তারপর তীব্র চিৎকারে ছাদের পাখিরা উড়ে গেল। নিচে দাঁড়িয়ে থাকা মহিমা কাকু কাপা কণ্ঠে ফিসফিস করে বললেন, আর একজন গেল। রুদ্রজিৎ হঠাৎ নিখোঁজ হয়ে যায়। মহিমা কাকু পুলিশ ডাকে, কিন্তু পুলিশ বাড়ির ভেতরে ঢুকতে চায় না। এক নতুন চরিত্র মেঘলা, ইতিহাসের ছাত্রী, যিনি কেসকে অনুসন্ধানে আসে। মেঘলা খুঁজে পায় চন্দ্রমল্লিকার লেখা ডায়েরি। বাড়ির আয়নায় দেখা যায় রুদ্র ছায়া, কিন্তু সে বাস্তবে নেই। চন্দ্রমল্লিকা অতীতের সত্য ধীরে ধীরে উন্মোচিত হয়। রাতটা অন্ধকার আর নীরব। ছাদের কিনারায় সেই চিৎকারটা থেমে দেওয়ার পর যেন পুরো বাড়িটা স্তব্ধ হয়ে গেল। মহিমা কাকু কিছুক্ষণের জন্য দৌড়ে গিয়ে ছাদে উঠলেন, কিন্তু রুদ্রজিৎ সেখানে নেই। তার গলা শুকিয়ে এলো, কেবল একটা সাদা চাদরের টুকরো উড়ছে হাওয়ায়, যেন চন্দ্রমল্লিকার নিঃশ্বাস। পরের দিন সকালে মহিমা কাকু থানায় ফোন করলেন, কিন্তু লাইনটা এবার কেটে গেল। আবার ফোন করার পর এক সব ইন্সপেক্টর বলল, ওই বাড়িতে আবার কিছু হলো, আমরা তো ওইদিকে আর যাই না, কিন্তু একজন ছেলে নিখোঁজ, খুঁজে পাবেন না, বরং আপনিও বাড়ি ছেড়ে দিন, সেটাই ভালো হবে। মহিমা কাকু ফোন কেটে চুপ করে বসে থাকলেন। এ বাড়িতে কেউ আর ফিরে আসে না, শুধু চলে যায়। 3 দিন পরে দুপুরবেলা এক অচেনা মেয়ে বাড়ির সামনে এসে দাঁড়ালো। হাতের ব্যাগে পুরনো বই, চোখে মোটা ফ্রেমের চশমা। নাম মেঘলা সেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্রী। তার গবেষণার বিষয় 19 শতকের জমিদার পরিবারের প্রেম ও প্রতারণার কাহিনী। রুদ্র নিখোঁজ হওয়ার খবর সে পত্রিকায় পড়েছিল, আর একজোট হয়ে গিয়েছিল কলকাতা লিওভাবে। তার গবেষণার মূল কেন্দ্রবিন্দু ছিল চন্দ্রমল্লিকা রায়। মহিমা কাকু তাকে দেখে কিছুটা অবাক হলেও মেঘলার আত্মবিশ্বাস দেখে গেট খুলে দিলেন। আপনি এ বাড়িতে থাকতে চান? মেঘলা বলল, আমি শুধু জানতে চাই কি হয়েছিল ওর সঙ্গে, এবং চন্দ্রমল্লিকা কে ছিল আসলে। মেঘলা প্রথমে খুঁজতে শুরু করলো লাইব্রেরির ঘরটা। ধুলো পোকায় কাটা পাতা আর দেওয়ালের জং ধরেছে। একটা ছোট কাঠের বক্সের ভিতরে সে খুঁজে পেল একটা পুরনো চামড়ার বাঁধা ডায়েরি। পাতগুলো খোলার সময় তার ঠোঁট শুকিয়ে গেল। প্রথম পাতায় লেখা, এই ডায়েরি আমি রেখে যাচ্ছি তার জন্য যে আমার অপেক্ষায় থাকবে। আমার নাম চন্দ্রমল্লিকা রায়, আর আমি মৃত। মেঘলার শরীর কেঁপে উঠল। সেই রাতে মেঘলা বসেছিল ছাদের কাছে, ঘরের ভিতরে। হঠাৎ জানালার আলো নড়ে উঠল। সে তাকালো আয়নার দিকে। আয়নায় দেখা গেল রুদ্রজিৎ দাঁড়িয়ে আছে, চুপচাপ কাঁপা মুখে, কিন্তু ঘরে সে নেই। আয়নায় সে ফিসফিস করে বলল, পিছনে তাকিও না। মেঘলা ঝাঁপিয়ে ফিরে তাকালো, কেউ নেই। ডায়েরির দ্বিতীয় অংশে চন্দ্রমল্লিকা লিখেছিল তার প্রেমের কথা, জমিদার বাড়ির জীবন, বাবার নিষ্ঠুরতা, ভালোবাসার মানুষ। অনির্বাণ নামে এক নাট্যকরের প্রেমে পড়েছিল সে। আমি অনির্বাণকে ভালোবাসতাম। সে আমায় কথা দিয়েছিল পালিয়ে যাবো এক রাতে, কিন্তু বাবার লোকেরা জানতো, তারা ওকে মেরে ফেলে পুকুরে ফেলে দেয়। আমি কিছু করতে পারিনি। তারপর এক রাতে বাবাই আমায় জোর করে বিয়ে দিতে চেয়েছিল। আমি বাধা দিলাম, আর তখনই তারা আমায় বন্দি করে ফেলে। শেষবার জানালার বাইরে তাকিয়ে চাঁদের আলোয় ওকে খুঁজছিলাম। তারপর আমি আর মানুষ রইলাম না। মেঘলা পড়তে পড়তে কেঁদে ফেললো। তার মনে হলো চন্দ্রমল্লিকা কেবল একটা আত্মা নয়, সে এক অপূর্ণ প্রেম। রাত বাড়াতে থাকে। মেঘলা আবার শুনলো সেই গলায় ডাক, মেঘলা তুমি বুঝতে পারছো তো, সে আমার ছিল, তুমি কেন এসেছো ওকে নিতে? মেঘলা চমকে উঠে বলল, কে তুমি? চন্দ্রমল্লিকা। একটা ধোয়ার মতো অবয়ব ঘরের কোণে জমে উঠলো। ধীরে ধীরে এক মেয়ের অবয়ন, কাঁচা ঘুম ভেঙে ওঠা চোখ, ঠোঁটে ভাঙা হাসি। তুমি ওকে ফেরত পাবে তো, আমার রুদ্রকে? মেঘলা ধীরে ধীরে বলল, তুমি কি সত্যি ওকে ভালোবাসো? চন্দ্রমল্লিকা কেঁদে ফেললো। ভালোবাসা শুধু জীবনে হয় না, মৃত্যুর পরেও হয়। হঠাৎ সেই আয়নাটা বিকট শব্দে ফেটে গেল। ঘরের বাতি নিভে গেল। একদম অন্ধকারের ভেতর মেঘলা শুনতে পেল, পেছনে তাকিও না মেঘলা, কারণ এবার ওর ছায়া শুধু আয়নায় নয়, তোমার ভিতরেও ঢুকেছে। সে ঘাড় ঘুরিয়ে তাকালো। একটা ঠান্ডা নিঃশ্বাস এসে মুখে লাগলো, আর ঠিক সেই মুহূর্তে ঘড়ি 12টার ঘন্টা দিল। হ্যালো ভাই ব্রাদার, আমাদের পর্বটা এখানে শেষ হলো। যদি পর্বটা তোমাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।